এবং আমাদের যারা ওখানে অন্যান্য কর্মকর্তা আছেন তারা জীবনের ঝুঁকি নিয়েই তাদের দায়িত্ব পালন করছেন, কারণ তাদের দায়িত্ব পালন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও আমাদের এখনকার সিদ্ধান্ত হচ্ছে যে আমরা তাদেরকে তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে তারা যেন ততটুকু দূরত্বে যে গিয়ে থাকে, অর্থাৎ নিরাপদ স্থানে সরে যাওয়া। মানে এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই, যেহেতু বিমান যোগাযোগ বন্ধ এবং মানে স্থলপথে হয়তো কষ্ট করে যাওয়া সম্ভব, কিন্তু তার নিরাপদ হবে না বলে আমরা তাদেরকে নিরাপদ স্থানে, তেহরান থেকে দূরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। এই বিষয়টি কার্যকর করতেও সময় লাগে, আপনারা জানেন যে গিয়ে কোথাও থাকতে হবে, তারপরে পরিবার নিয়ে যাওয়া। আর একটি বিষয় হয়তো আপনারা জানেন না যে ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে, যে কারণে এই ইভ্যাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে অর্থটি লাগবে, অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি। ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না, আপনারা জানেন। সেই জন্য এই বিষয়টিও আমাদের মানে রিলোকেশনে একটু বিলম্বের কারণ হচ্ছে। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের একটি দুইটি স্থাপনা, যেমন আমাদের চ্যান্সেলরি যেটা অফিস বলি আমরা, আর রাষ্ট্রদূতের ভবন বাংলাদেশ হাউস, এই দুটোতে নিরাপত্তা ঝুঁকি বেশি ছিল, হামলার ঝুঁকি বেশি ছিল। তো রাষ্ট্রদূত গত রাতে উনি ওনার বাসা ছেড়ে একটু নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। তো যেহেতু এখন যেটি ঘটছে আপনারাও হয়তো জানেন যে ইসরায়েল ঘোষণা দিয়েই একটি নির্দিষ্ট জায়গাতে ওরা আঘাত করছে। যেমন গতকাল ওরা বলেছিল যে ওদের রেডিও ভবনে আঘাত করবে। তাছাড়াও আরও একটা ডিস্ট্রিক্ট 3, তেহরানের ডিস্ট্রিক্ট 3-তে ওরা বলে দিয়েছিল যে সাধারণ মানুষকে ওখান থেকে সরে যাওয়ার জন্য। ফলে ওরা আগেই এক ধরনের ঘোষণা দিয়ে ওদের নির্দিষ্ট লক্ষ্যগুলোকে আঘাত করার চেষ্টা করছে, যে কারণে আমাদের দূতাবাসে যেহেতু তারা সব বিষয়ে আগে থেকেই জানতে পারছে এবং তারা নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছে। তবে খুব শীঘ্রই আমরা ওই 100 জনের মতো বাংলাদেশি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে, তেহরানে আছে, কোনো ধারণা আছে আপনাদের? আমাদের তাদের আমি আসলে সংখ্যাটা সঠিকভাবে বলতে পারি নাই, হয়তো আমাদের আনুমানিক 400 হতে হবে। তবে আমাদের সাথে 100 জন যোগাযোগ করেছে, যে 100 জনের খরচ টরচ সহ সমস্ত কিছু সহ আমরা তাদের অ্যাকোমোডেশন সহ তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এটা মানে সরকারি পয়সায়, কিন্তু মানে তাদের কাছ থেকে আমরা কোনো পয়সাও নিচ্ছি না। তাদের বাসস্থান, তাদের খাওয়ার ব্যবস্থা এবং তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া, এবং পরবর্তীতে যদি তারা ল্যান্ড রুটে চলে যেতে চায় তাহলে গাড়ি ভাড়া করে ল্যান্ড রুটে তারা যে ডেস্টিনেশনে চলে যেতে চায়, যদি এদিকে পাকিস্তানে আসতে চায় তাহলে আমরা তাদেরকে পাকিস্তানে পৌঁছে দেবো, যদি ওদিকে টার্কিতে যেতে চায় তাহলে আমরা টার্কিকে পৌঁছে দেবো। আমরা এই ধরনের ব্যবস্থা রেখেছি। তবে এই মুহূর্তে আমাদের মানে ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো তাদেরকে। আমি আর ইংল্যান্ড নিয়ে আলোচনা করতে চাই না। আমরা যুদ্ধ নিয়ে এখানে করছি আজকে। আমি মনে হয় ইংল্যান্ড নিয়ে অনেক বেশি কথা বলেছি। আমরা পিছনের জিনিসটা একটু পিছনে রেখে যাই। জি, ধন্যবাদ। আমার নাম মনিরুল সোহাগ, আমি টিভিসি টেলিভিশনে কাজ করি। আপনারা বলেছেন যে বাংলাদেশ সবসময় যুদ্ধের বিপক্ষে এবং শান্তির পক্ষে, সেটি আমরা বিশ্বাস করি, কিন্তু এই যুদ্ধ বন্ধে এটি উল্লেখ করেছি যে আমরা টাকা পাঠানোর চেষ্টা করছি, বাট রিলোকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি যেটা বললাম যে আমাদের ওখানে তো অবশ্যই টাকা ছাড়া তো ওনারা চলছেন না, তো রিলোকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং আমরা বিভিন্নভাবে রিলোকেশনের জন্য যে মানে একটা বেশ বড় অ্যামাউন্টের দরকার পড়বে, সেই টাকাটা, এডিশনাল টাকাটা পাঠানোর চেষ্টা করছি। আর ওখানে আমাদের যে ফান্ড আছে সেটা দিয়ে অলরেডি রিলোকেশন শুরু হয়ে গেছে। এইটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কারণ হচ্ছে 100 জনের জন্য অ্যাকোমোডেশন পাওয়াটাও খুব সহজ বিষয় না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার 100 জন একই জায়গায় রাখার মতো জায়গা পাওয়াটাও তো কোনোভাবেই সম্ভব না, স্ক্যাটার্ডভাবে হবে, একসাথে নিয়ে যাওয়াটাও সম্ভব হবে না। আর সব মিলে এটা একটা যুদ্ধাবস্থা অবস্থা, এবং নিয়মিতই ওখানে
আক্রমণ চলছে, ফলে ট্রান্সপোর্ট পাওয়া, লোকজনকে নিরাপদে রিলোকেট করা, এটা। আর সবচেয়ে বড় যে জিনিসটি সেটি হচ্ছে যে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এবং টেলিফোনিক যোগাযোগ ব্যবস্থা ইন্টারমিটেন্টলি চলছে, কখনো বন্ধ থাকছে, কখনো চলছে। ফলে আমাদেরকে যখন ওখান থেকে কমিউনিকেট করছে, হয়তো একটা মেসেজ 4 ঘন্টা আগে পাঠাচ্ছে, সেটা আমরা 4 ঘন্টা পরে পাচ্ছি। হ্যাঁ, আমাদের কাছে যারাই রিকোয়েস্ট করবে তাদেরকেই আমরা নিরাপদ স্থানে রিলোকেট করার জন্য আমরা নির্দেশ দিয়ে রেখেছি আমাদের দূতাবাসকে। না, এটা 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 মানে অবস্থা বুঝে, কারণ মানে ওখানে কিভাবে আছে, কারা কিভাবে আছে, সেটা আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না। আমাদের কাছে এটা তো একেবারে নর্মাল সিচুয়েশন হলে আপনি প্ল্যান করে যে এতজন এখানে আছে, এতজন এখানে আছে, এতগুলো গাড়ি নিয়ে চলে যাবেন, যে যখন যাকে সুযোগ পাবে তাকে রিলোকেট করে ফেলবে আর কি, এইভাবে আমরা করছি। আমার মনে আমরা এই তেহরানে যে বাংলাদেশিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি এবং তাদেরকে নিরাপদে মানে তেহরান থেকে দূরে কোথাও কিছু সময়ের জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের দূতাবাস এই যুদ্ধ অবস্থার মধ্যেও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। আর আপনারা জানেন যে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস তেহরানে হটলাইন চালু করেছি, যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে আমরা সেবা প্রদান করতে পারি। আমাদের দূতাবাস যুদ্ধ বা অবস্থার মধ্যেও তাদের যে আমাদের যে সেবামূলক কাজগুলি আমাদের বাংলাদেশিদের প্রবাসী বাংলাদেশিদের জন্য, সেগুলো তারা পালন করে যাচ্ছে। একই সাথে তারা নিয়মিত আমাদেরকে এই যুদ্ধের আপডেট জানাচ্ছে এবং যুদ্ধের আপডেটের সাথে সাথে পাশাপাশি অন্যান্যরা কিভাবে তাদের নাগরিকদেরকে ওখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমাদেরকে নিয়মিত জানাচ্ছে। তেহরান ইরান ছাড়াও আপনারা জানেন যে আমাদের আশেপাশে আরও কিছু দেশে প্রবাসী বাংলাদেশিরা আছে, যেমন ইরাকে আছে, সিরিয়াতে খুব বেশি নাই, লেবাননে আছে, আর জর্ডানে আছে। তা আমরা আমাদের এই দূতাবাসগুলোর সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। এই দূতাবাসগুলোতেও আমাদের হটলাইন চালু হয়েছে এবং তারা ওখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। তবে মানে খুশির বিষয় হলো, আশার বিষয় হলো যে এই দেশগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের আক্রান্ত হওয়ার কোনো সংবাদ আমাদের কাছে নাই। ফলে আমরা অন্তপক্ষে এই দেশে আমাদের যে বাঙালিরা আছেন, প্রবাসী বাঙালিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা আছে তারা এখন পর্যন্ত মোটামুটি নিরাপদে আছেন। এবং এই শুধু এটাই না, আমাদের এই দেশগুলো ছাড়াও গালফ অর্থাৎ ওই মধ্যপ্রাচ্যে অন্যান্য যে দেশগুলি আছে, সেই দেশগুলির যে আমাদের বাংলাদেশের দূতাবাসসমূহ আছে তাদেরকেও আমরা সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং একই সাথে তাদেরকে বলেছি যে তারা যেন প্রবাসীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং যদি কেউ ওই ইরান অথবা অন্য দেশে কোনো প্রবাসীদের বিষয়ে যোগাযোগ করে তাহলে যেন তারা আমাদের সাথে অথবা আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে জানায়। সবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি, যাতে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে থাকেন এবং কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। এমনি যে ক্ষতিটা এমনিতে হয়েই যাচ্ছে সেটি হচ্ছে যে এই যে যারা ওখানে প্রবাসী ছিলেন তারা তো কর্ম হারাবেনই, আর এই যুদ্ধ বন্ধ হলেও যুদ্ধ পরবর্তী যে অবস্থা তৈরি হবে সেই অবস্থায় তাদের সেখানে থাকাটা কতটুকু সম্ভব হবে সেটাও একটা বিশেষ বিবেচনার বিষয়। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি তাতে খুব সহজে যুদ্ধ বন্ধ হওয়ার আমরা এখন পর্যন্ত কোনো ধরনের মানে সিগন্যাল বা কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আমরা আশা করি এবং আমরা প্রত্যাশাও করি যে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা আহ্বানও জানাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত বন্ধ করে
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি, না হলে এই যুদ্ধের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো বিষয় জানার থাকে, তবে আমার এই বক্তব্যের শেষে আমি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের মধ্যেও যদি কারো কাছে কোনো তথ্য থাকে যে আমাদের প্রবাসী বাংলাদেশি কোথাও কোনো অসুবিধার মধ্যে আছে, অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন। আমাদের হটলাইন আছে, জানালে আমরা চেষ্টা করব তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এই আহ্বান জানিয়ে আপনাদেরকে প্রশ্ন করার জন্য বা আপনাদের কোনো কোয়ারি থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমরা ফ্লোর ওপেন করে দিচ্ছি। আমরা একজন একজন করে নেব। আমাদের সময় আছে, আমরা সবার প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আমার জানার বিষয় হচ্ছে যে আমি কালকে একটা রিপোর্ট করতে গিয়ে একটা তথ্য পেলাম যে আমাদের একজন অফিসার একটা ভবনে আছেন, যে ওই ভবনের 24টা ফ্ল্যাটের মধ্যে 23টা